শেক্সপিয়ারের একটা খুব বিখ্যাত কিন্তু একই সাথে খুব বিতর্কিত নাটক আছে, নাম দ্য মার্চেন্ট অফ ভেনিস। চলুন আজ আমরা এই জটিল গল্পের ভেতরে একটু ঢু মেরে আসি, দেখি এর রহস্যটা ঠিক কোথায়। 1 পাউন্ড মাংস! শুধু একবার ভাবুন তো, এই একটা কথাই তো পুরো নাটকটার মোড় ঘুরিয়ে দেয়, একটা ভয়ানক সংঘাতের জন্ম দেয়। শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? আচ্ছা, অনেকেই কিন্তু দ্য মার্চেন্ট অফ ভেনিসকে একটা কমেডি বলে থাকেন, কিন্তু এর ভেতরে উঁকি দিলেই দেখা যায় প্রতিশোধ, কুসংস্কারের মতো অনেক ডার্ক এলিমেন্টস। আর ঠিক এই কারণে একে বলা হয় একটা প্রবলেম প্লে, মানে এমন একটা নাটক যেটা আমাদের সামনে খুব কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু তার কোনো সহজ সরল উত্তর দেয় না। তো গল্পটা শুরু হচ্ছে ভেনিসে। চলুন আমরাও যেন গল্পের সাথে সাথে ভেনিসের সেই ব্যস্ত অলিতে গলিতে ঢুকে পড়ি, কারণ এখানেই বন্ধুত্বের খাতিরে করা একটা সাধারণ অনুরোধ ধীরে ধীরে একটা মারাত্মক চুক্তিতে পরিণত হবে। আর এই চুক্তিটাই কিন্তু সবার জীবন ওলটপালট করে দেবে। গল্পের মূল চালিকা শক্তি কিন্তু 4 জন চরিত্র। একদিকে আছেন অ্যান্টোনিও, একদম দিলদরিয়া একজন মানুষ, আর তার প্রিয় বন্ধু ব্যাসানিও, যে প্রেমে পড়েছে। আর অন্যদিকে আছেন শাইলক, যার মনে অ্যান্টোনিওর জন্য শুধু ঘৃণা আর ঘৃণা। আর আছেন পোর্শিয়া, অসম্ভব বুদ্ধিমতী এক নারী। এই 4 জনের চাওয়া পাওয়া, তাদের একে অপরের সাথে সংঘাত, এটাই পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। গল্পের শুরুটা জানেন, বেশ সাদামাটা। ব্যাসেনিও পোর্শিয়া নামের এক ধনী মহিলাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। কিন্তু সমস্যা হলো তার কাছে যথেষ্ট টাকা নেই। তো বন্ধুর এই বিপদে কে এগিয়ে আসবে? অবশ্যই তার বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও। অ্যামাউন্টটা কত ছিল জানেন? 3000 ডুকাট, মানে স্বর্ণমুদ্রা। সেই সময়ে এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই থেকেই বোঝা যায় অ্যান্টোনিওর কাছে তার বন্ধুর জন্য ভালোবাসাটা কতটা গভীর ছিল। সে বন্ধুর জন্য যে কোনো রিস্ক নিতে তৈরি। আর ঠিক এইখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। শাইলক টাকা ধার দিতে রাজি হয়, কিন্তু একটা অদ্ভুত শর্তে। আর এই শর্তটা ছিল বন্ধুত্বের পরীক্ষার থেকেও অনেক বেশি কিছু। অ্যান্টোনিও তার নিজের জাহাজের ওপর অগাধ ভরসা রেখে হাসি মুখেই সেই ভয়ঙ্কর শর্তে রাজি হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি যে এই চুক্তিটা একদিন তার জীবনের জন্যই কাল হয়ে দাঁড়াবে। আচ্ছা, ভেনিসের এই টেনশনের পরিবেশ থেকে চলুন একটু ব্রেক নেওয়া যাক। আমরা এবার যাব বেলমন্টে। সেখানকার পরিবেশটা একদম অন্যরকম, শান্ত আর রোমান্টিক। এখানে টাকা পয়সার কোনো লেনদেন নেই। এখানে চলছে ভালোবাসার এক অন্যরকম পরীক্ষা। আসলে পোর্শিয়ার বাবা মারা যাওয়ার আগে একটা অদ্ভুত উইল করে গিয়েছেন। ব্যাপারটা হলো, পোর্শিয়াকে যে বিয়ে করতে চাইবে তাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এটা শুধু একটা পরীক্ষা না, এটা আসলে মানুষের ভেতরটা চেনার একটা উপায়। মানে সোনা বা রূপার চাকচিককে যে ভুলবে না, সেই তো আসল মানুষ, তাই না? তো অনেকেই এলো পোর্শিয়াকে বিয়ে করতে। তারা সবাই সোনা আর রূপার বাক্সের দিকেই ঝুঁকল। কিন্তু ব্যাসাইনিও, সে বিচার করল তার বুদ্ধি দিয়ে, মন দিয়ে। সে বুঝেছিল যে আসল জিনিসটা বাইরের চাকচিক্যে থাকে না, থাকে ভেতরে। আর ঠিক এই কারণে সে সাধারণ দেখতে সীসার বাক্সটাই বেছে নেয় এবং পোর্শিয়ার মন জিতে নেয়। বেলমন্টে যখন এরকম একটা আনন্দের মাহল, ঠিক তখনই ভেনিস থেকে একটা চিঠি এসে পৌঁছায়। আর এই একটা চিঠি সব আনন্দকে এক মুহূর্তে থামিয়ে দেয়। বেলমন্টের ভালোবাসার গল্প আর ভেনিসের টাকার গল্প, এই দুটো এসে মিলে যায় একটা ভয়ঙ্কর বিন্দুতে। আর লড়াইটা এখন আর টাকা বা ভালোবাসার নয়, লড়াইটা এখন জীবন মৃত্যুর। চিঠিতে কি ছিল? দুঃসংবাদ। অ্যান্টোনিওর যে জাহাজগুলোর ওপর এত ভরসা ছিল, সেগুলো সব সমুদ্রে হারিয়ে গেছে। ভাবা যায়, এক মুহূর্তে ধনী অ্যান্টোনিও একদম নিঃস্ব হয়ে গেল। আর এখন তাকে শাইলকের সেই ভয়াবহ শর্তটা পূরণ করতে হবে। আর এই সুযোগটায় শাইলক খুঁজছিল। এখানে তার আসল রূপটা বেরিয়ে আসে। তারা টাকা চায় না, তার এখন চাই প্রতিশোধ। সে আইনের সাহায্যেই অ্যান্টোনিওর জীবনটা কেড়ে নিতে চায়। ভেনিসের সাধারণ বিচার সভা মুহূর্তের মধ্যে একটা রুদ্ধশ্বাস ড্রামার মঞ্চ হয়ে ওঠে। যখন সবাই প্রায় ধরেই নিয়েছে যে অ্যান্টোনিওর আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক তখনই কোর্টরুমে এন্ট্রি হয় এক তরুণ ব্রিলিয়েন্ট আইনজীবীর। নাম তার বালথাজার। কিন্তু কেউ,
মানে কেউই কল্পনা করতে পারেনি যে এই আইনজীবীর ছদ্মবেশে আসলে পোর্শিয়া নিজেই চলে এসেছে, আর সে এসেছে তার বুদ্ধির জোরে পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিতে। পোর্শিয়ার চালটা ছিল দেখার মতো। সে শাইলকের যুক্তিকেই ওর বিরুদ্ধে ব্যবহার করল। সে বলল, ঠিক আছে, আইন অনুযায়ী আপনি আপনার চুক্তি পাবেন, 1 পাউন্ড মাংস আপনার প্রাপ্য। কিন্তু চুক্তিতে তো শুধু মাংসের কথা লেখা আছে, 1 ফোঁটা রক্তের কথা তো লেখা নেই। তাই মাংস কাটার সময়ে যদি 1 বিন্দুও রক্ত পড়ে, তাহলে ভেনিসের আইন অনুযায়ী আপনিই কিন্তু অপরাধী হবেন। ভাবুন একবার, কি অসাধারণ একটা চাল! ব্যাস, খেলা শেষ। পোর্শিয়ার এই নিখুঁত যুক্তির সামনে শাইলকের আর কিছু বলার ছিল না। তার এতদিনের জমানো রাগ, প্রতিশোধের এত বড় প্ল্যান, সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কারণ রক্ত না ঝরিয়ে মাংস কাটা তো অসম্ভব, তাই না? তো কোর্টের বিচার তো শেষ হলো, কিন্তু আসল বিচারটা বোধহয় শুরু হয় আমাদের মনে। নাটকটা শেষ হওয়ার পরেও শাইলকের চরিত্রটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সে কি আসলেই একজন খলনায়ক, নাকি সে নিজেও পরিস্থিতির শিকার? কারণ শাইলক শুধু মামলাটা হারায়নি, তার শাস্তি হয়েছিল আরও অনেক বেশি কঠোর। তার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হয়, এমনকি তাকে জোর করে নিজের ধর্ম পরিবর্তন করতেও বাধ্য করা হয়। এখানেই প্রশ্নটা ওঠে, এটা কি সত্যি ন্যায়বিচার বলা চলে, নাকি এটাও এক ধরনের প্রতিশোধ? দেখুন, একদিকে শাইলকের জীবনে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় গল্পের বাকি চরিত্রদের জীবনে কিন্তু হ্যাপি এন্ডিং। অ্যান্টোনিওর হারানো জাহাজগুলো সব ফিরে আসে, প্রেমিক প্রেমিকাদেরও মিলন হয়। নাটকটা যেন আমাদের এটাই দেখাচ্ছে যে একজনের দুঃখের ওপর ভর করেই হয়তো আরেকজনের সুখের গল্প লেখা হয়। তাহলে শাইলককে কিভাবে মূল্যায়ন করা যায়? সে কি শুধুই একজন নির্দয় ভিলেন যে প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিল, নাকি তাকে আমরা পরিস্থিতির শিকার হিসেবে দেখব, এমন একজন মানুষ যাকে তার সমাজের লোকেরা ধর্ম আর পরিচয়ের কারণে সারা জীবন ধরে অপমান করেছে, আর সেই জমানো ক্ষোভই তাকে এতটা হিংস্র করে তুলেছে? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর কিন্তু শেক্সপিয়ার দিয়ে যাননি। শাইলক ভিলেন না ভিকটিম? এই নাটকে ন্যায় বিচার বড় নাকি দয়া? প্রশ্নটা হলো, এই নাটকটা কি কেবলই একটা গল্প, নাকি এটা আসলে আমাদের সমাজেরই একটা আয়না? হয়তো এই প্রশ্নগুলোই দ্য মার্চেন্ট অফ ভেনিসকে 400 বছর পরেও এতটা জীবন্ত করে রেখেছে।